লিঙ্কিং ভার্বের নিয়ম হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। আমরা নরমালি জানি ভার্বের পরে অবজেক্ট মানে নাউন হয়, কিন্তু যদি কোনো লিঙ্কিং ভার্ব থাকে সেই ক্ষেত্রে লিঙ্কিং ভার্বের পরে বসবে হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন তোমার প্রশ্ন আসতে পারে লিঙ্কিং ভার্বগুলা কি, আবার আমরা চিনবো কেমনে? তো আমরা যখন শূন্যস্থান করব না, সেই শূন্যস্থানে কিন্তু এই নিয়মগুলো আমাদের অনেক কাজে লাগবে। অর্থাৎ উইথ গুলো মনে হয় তোমাদের আছে এবছরও, উইথ গুলো করতে গেলে আমাদের এই জিনিসগুলো অনেক কাজে লাগবে, এই রুলস গুলো। তখন আমরা এই রুলস গুলো শিখবো, তো তখন না শিখে আমরা এখানে শিখে ফেললাম। আমরা আজকে পড়বো ইউনিট 1 লেসন 3 টু ওমেন। টু ওমেন এর মধ্যে দুইজন মহিলার কথা বলা হয়েছে। একজন বলা হচ্ছে ভ্যালেন্টিনা টেরেস্কোভা আর একজনের নাম বলা হচ্ছে কল্পনা চাওলা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভ্যালেন্টিনা টেরেস্কোভা। ভ্যালেন্টিনা টেরেস্কোভা হচ্ছে একজন অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট বুঝি আমরা নভোচারী। অ্যাস্ট্রোনট মানে হচ্ছে নভোচারী, যারা মহাকাশের বিভিন্ন অভিযানে যায় বা মহাকাশের বিভিন্ন অভিযান পরিচালনা করে, তাদেরকে বলা হয় অ্যাস্ট্রোনট। তো এই যে ভ্যালেন্টিনা টেরেস্কোভা, উনিও হচ্ছে একজন অ্যাস্ট্রোনট বা নভোচারী। ভ্যালেন্টিনা টেরেস্কোভা ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ মেসলেনিকোভো, টুটেভস্কাই ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া। সেন্ট্রাল রাশিয়ার টুটেভস্কাই ডিস্ট্রিক্টের মেলেনিস্কোভো ভিলেজে জন্মগ্রহণ করে। টেরেস্কোভাস ফাদার ওয়াজ এ ট্রাক্টর ড্রাইভার। ট্রাক্টর ড্রাইভার তো আমরা বুঝি। টেরেস্কোভার বাবা ছিল একজন ট্রাক্টর ড্রাইভার এন্ড হার মাদার ওয়ার্কড ইন এ টেক্সটাইল প্লান্ট, এবং তার মা কাজ করত একটা টেক্সটাইল কারখানাতে। টেরেস্কোভা বিগান স্কুল ইন 1945 এট দ্য এজ অফ 8। টেরেস্কোভা 8 বছর বয়সে 1945 সালে স্কুলে যাওয়া শুরু করে। বাট লেফট স্কুল ইন 1953, কিন্তু 1953 সালে সে তার বিদ্যালয় ত্যাগ করেন। and continued her education through distance learning. through মানে কি? মাধ্যমে বা মধ্য দিয়ে। distance learning দূরবর্তী শিক্ষা। এখন তোমরা যেটা শিখছো এটাও কিন্তু দূরবর্তী শিক্ষার মধ্যে পড়ে গেছে, এটাও ডিস্টেন্স লার্নিং এর অন্তর্ভুক্ত। সরাসরি শ্রেণীকক্ষে উপস্থিত না থেকে যে শিক্ষাটা গ্রহণ করা হয় সেটাকে দূরবর্তী শিক্ষা বলা হয়। she became interested in, আচ্ছা একটা প্রিপজিশন শিখে রাখো, ইন্টারেস্টেড এর পরে ইন বসে প্রিপজিশন হিসেবে। ইন্টারেস্টেড ইন কথার অর্থ কি? আগ্রহী। কোনো বিষয়ে আগ্রহ প্রকাশ করলে তাকে বলা হচ্ছে ইন্টারেস্টেড ইন। she became interested in parachuting from a young age। এখানে একটা গ্রামারের নিয়ম শিখিয়ে দেই, এখানে লিখবো না, ভিন্ন জায়গায় লিখবো নিয়মটা। কিছু কিছু ভার্ব রয়েছে যাদেরকে বলা হয় লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের নিয়ম হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। আমরা নরমালি জানি ভার্বের পরে অবজেক্ট মানে নাউন হয়, কিন্তু যদি কোনো লিঙ্কিং ভার্ব থাকে সেই ক্ষেত্রে লিঙ্কিং ভার্বের পরে বসবে হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন তোমার প্রশ্ন আসতে পারে লিঙ্কিং ভার্বগুলা কি, আবার আমরা চিনবো কেমনে? লিঙ্কিং ভার্ব যখন সাবজেক্ট এবং ওই সাবজেক্ট সম্পর্কিত কোয়ালিটি প্রকাশ করে সেগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের মধ্যে কি কি রয়েছে? বি ভার্ব, বিকাম। বি ভার্ব কোনগুলো জানি আমরা? বি ভার্ব মানে অ্যামিজার ওয়াজার যেগুলো রয়েছে, এটা যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, তারপরে হচ্ছে বিকাম, লুক, স্মেল, ফিল, টেস্ট, রিমেইন, এই শব্দগুলো যখন হয় এরপরে আর অবজেক্ট হয় না। আমরা নরমালি জানি ভার্বের পরে অবজেক্ট হয়। যেমন একটা সেন্টেন্স যদি বলি উই নিড এডুকেশন, এখানে কিন্তু এডুকেশন নাউন, এখানে এডুকেশন কি? নাউন। কারণ হচ্ছে নিড একটা ভার্ব, ভার্বের পরে আমরা জানি অবজেক্ট হয় আর অবজেক্ট হিসেবে সবসময় নাউন হয়। কিন্তু আমরা যদি এই সেন্টেন্সটা না লিখে এইভাবে একটা সেন্টেন্স লিখতাম হি বিকেম, এখন এখানে যখন আমি বলবো ফ্রাস্ট্রেশন, আসলে কি এখানে আমি ফ্রাস্ট্রেশন রাখতে পারবো নাকি অন্য কিছু লিখতে হবে? ফ্রাস্ট্রেটেড লিখতে হবে, রাইট। কিন্তু ফ্রাস্ট্রেটেড কেন লিখলাম? কারণ বিকাম একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। লিঙ্কিং ভার্বের পরে এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। এই জন্য ফ্রাস্ট্রেশন না হয় ফ্রাস্ট্রেটেড। অর্থাৎ এখানে সাবজেক্ট হি এবং হি সম্পর্কিত একটা অবস্থা বা কোয়ালিটি প্রকাশ করছে, এই কারণে এটাকে লিঙ্কিং ভার্ব বলা হচ্ছে। আবার আমরা যদি এরকমের একটা সেন্টেন্স লিখি দ্য ম্যান লুক, এই লুক মানে কিন্তু দেখা না, তাকে দেখায় সেই অর্থটা। আর লুক মানে যদি তাকানো অর্থে হয় তখন আর এটা হবে না। লুক কথার অর্থ যদি তাকানো অর্থে হয় তাহলে আর এটা হবে না। আচ্ছা, এখন এখানে দেখো দ্য ম্যান লুকস, ব্র্যাকেটে আমি যদি বলি স্মার্ট, ব্র্যাকেট লাগবে না, আমরা সরাসরি লিখি স্মার্ট। এখানে স্মার্ট কোন পার্টস অফ স্পিচ? এখানে স্মার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ দেখো এই লুকস মানে হচ্ছে সে নিজে কিন্তু দেখে না, তাকে দেখানো হচ্ছে। অথবা আমরা যদি বলি ডার্টি ক্লোথস স্মেল, এরপরে আমরা বলতে পারি ব্যাড।
নাকি? অর্থাৎ নোংরা কাপড় চোপড় খারাপ গন্ধ ছড়ায়। তাহলে এখানে যে আমি ব্যাড বললাম, এই ব্যাড কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা আসলে? যে যদি লিঙ্কিং ভার্ব থাকে তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, তাহলে ওইখানে বলা ছিল she became, became এর পরে কি ইন্টারেস্ট হবে না ইন্টারেস্টেড হবে? ইন্টারেস্টেড হবে, তার কারণ ওটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে became এবং be verb এগুলো যখন থাকবে এগুলোর পর সরাসরি অ্যাডজেক্টিভ হয়। নিয়মটা মনে থাকবে তো? আমরা যখন শূন্য স্থান করব না, সেই শূন্য স্থানে কিন্তু এই নিয়মগুলো আমাদের অনেক কাজে লাগবে। অর্থাৎ উইথ গুলো মনে হয় তোমাদের আছে এবছরও, উইথ গুলো করতে গেলে আমাদের এই জিনিসগুলো অনেক কাজে লাগবে, এই রুলস গুলো। তখন আমরা এই রুলস গুলো শিখবো। তো তখন না শিখে আমরা এখানে শিখে ফেললাম যে লিঙ্কিং ভার্বের পরে একটা ভার্ব মানে যেটা আসে ওটা সবসময় অ্যাডজেক্টিভ হয়। লিঙ্কিং ভার্বের হ্যাঁ বলো। স্যার এই যে ইডি যোগ করছেন আপনি ওখানে, তো ইডি কিভাবে বুঝবো যে ওখানে ইডি যোগ হবে? ইন্টারেস্টেড, অ্যাডজেক্টিভ ইন্টারেস্টেড। এটা অনেকটা প্যাসিভ না কোয়াসি প্যাসিভের মতো, সরাসরি প্যাসিভ না, কোয়াসি প্যাসিভ আমরা যেগুলোকে বলি। ফ্রাস্ট্রেশন এটা হচ্ছে নাউন। টিআইওএন যুক্ত যত ভার্ব মানে শব্দ থাকে এগুলো সব নাউন হয়। টিআইওএন, এসআইওএন, এনইএস এগুলো সব নাউন। নাউন নিয়ে আবার আরেকদিন আলোচনা করব, তখন আবার নাউন সম্পর্কে ডিটেলস পেয়ে যাবা। তবে এখানে এটা মনে রাখো, শুধু একসাথে সব রুলস শিখলে মনে থাকবে না। আর শেষেরটা বুঝুনি, এখানে বলেছিলাম উই নিড এডুকেশন। এখন নিড কি আমাদের লিঙ্কিং ভার্বের মধ্যে পড়ছে? নিড লিঙ্কিং ভার্বের মধ্যে পড়ে নাই। নিড হচ্ছে একটা ফিনিট ভার্ব। যখনই ফিনিট ভার্ব ব্যবহৃত হয় ফিনিট ভার্বের পরে অবজেক্ট হয়, সেই হিসেবে এখানে অবজেক্ট বসে। কিন্তু আগের এটাও ভার্ব, খেয়াল করে আমি মার্কিং করে দিচ্ছি। আমি যে মার্কিং করে দিচ্ছি সবগুলোই ভার্ব, কিন্তু সবগুলো ভার্ব থাকলেও সবগুলোর পরে কিন্তু অবজেক্ট বসে নাই। তাহলে কোন ভার্বগুলোর পর অবজেক্ট না বসে অ্যাডজেক্টিভ বসে সেটা আমি বোঝাতে চেয়েছিলাম এখানে মেইনলি। যেগুলো লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, কিন্তু যদি সেটা লিঙ্কিং ভার্ব না হয় তখন আর অ্যাডজেক্টিভ হবে না, তখন সেটা নাউন হবে। তো এখানে বলেছিল শি বিকেম ইন্টারেস্টেড, এবং প্রিপজিশনের নিয়মে শিখে রাখো ইন্টারেস্টেড মানে আগ্রহ সহ যা আছে এটার পরে সবসময় প্রিপজিশন হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট ইন বসে। শি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং, এইটা কোন নিয়মে হয়েছে? প্যারাশুট মানে তো আমরা জানি প্যারাশুটে ঝাঁপ দেওয়া, সেটাও হয় আবার নাউনও হয়। এখানে ধরো তো আমরা ভার্ব ধরলাম, প্যারাশুট মানে হচ্ছে ঝাঁপ দেয়া, তাইলে সেইখানে আইএনজি কেন হলো বলতে পারো? তবে আমরা রাইট ফর্মাল ভার্বের নিয়ম যদি শিখতে যাই, প্রিপজিশনের পরে একটা ভার্ব আসলে আমরা জানি সেই ভার্বটার সাথে আইএনজি হয়ে যায়। সেই হিসেবে এখানে প্যারাশুট মানে হচ্ছে প্যারাশুটে নিয়ে ডাইভ করা, যেটাকে বলে স্কাই ডাইভিং। তো সেটা যদি ভার্ব হয় তাহলে তার সাথে ডেফিনেটলি আইএনজি চলে আসবে। ওই নিয়মে প্যারাশুটের সাথে আইএনজি চলে আসছে। ফ্রম আ ইয়ং এজ, অল্প বয়স থেকেই তার প্যারাশুটের উপর একটা আগ্রহ ছিল। এন্ড ট্রেন্ড ইন স্কাই ডাইভিং, স্কাই ডাইভিং বলতে ওই সেম জিনিসকেই বোঝানো হয়। এট দ্য লোকাল অ্যারো ক্লাব, স্থানীয় অ্যারো ক্লাবে সে স্কাই ডাইভিং এর উপর ট্রেনিং গ্রহণ করেছিল। মেকিং হার ফার্স্ট জাম্প এট দ্য এজ অফ 22 অন 21 মে 1959। প্যারাশুট নিয়ে যে হচ্ছে জাম্প করা ওটাকে মূলত বলা হয় স্কাই ডাইভিং, এবং সেটাই ব্যাপারে সে প্রশিক্ষণ গ্রহণ করেছিল লোকাল অ্যারো ক্লাবে। এবং ইংরেজি ফার্স্ট পার্ট পড়ার ব্যাপারে আমি আরেকটু সাজেস্ট করি, যেটা ইংরেজি ফার্স্ট পার্ট পড়ার ব্যাপারে তোমাদের মেইন ফোকাস থাকবে ভোকাবুলারির উপর, গতদিনে বলেছিলাম। এখন আমাদের মধ্যে একটা ধারণা রয়ে গেছে যে আমরা এখনো একটা সেন্টেন্স পড়ে পুরো একটা সেন্টেন্সের অর্থ মেলানোর চেষ্টা করি, যে পুরো সেন্টেন্সে কি বলছে। সেটা অবশ্যই দরকার রয়েছে, তবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে একটা পুরো সেন্টেন্সের অর্থ আমি বলতে পারছি না, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি পুরো সেন্টেন্সটা পড়ে আলাদা আলাদা শব্দগুলো ভেঙে ভেঙে বুঝতে পেরেছি যে এই সেন্টেন্সটা আসলে কি বলেছে, এটা তোমার মূল কথা। মানে সাজিয়ে আমি বলতে পারছি না, এটা ঠিক আছে, বাট বুঝতে পারছি যে এখানে কি বলছে। এই বোঝাটা তোমাদের হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে অনেক বেশি এগিয়ে নেবে, এবং এইটা হচ্ছে তোমাদের বেসিকলি দরকার, যে আমি একটা সেন্টেন্স পরে বুঝতে পারবো। ডাইভ অর্থ হচ্ছে ডুব দেওয়া, পানিতে যে ঝাঁপ দেয় বা ডুব দেয় ওটাকে বলে ডাইভ। তো স্কাই ডাইভ যখন বলবে তখন তো আর পানি কথাটা আসবে না, তখন তো খোলা আকাশে ঝাঁপ দেওয়া, যেটা সেটার ক্ষেত্রে হচ্ছে স্কাই ডাইভিং। সেটা ডেফিনেটলি মরার জন্য না, ছাদ থেকে যদি কেউ ঝাঁপ দেয় সেটাকে স্কাই ডাইভিং বলা যাবে না। তাহলে 21 মে 1959 সালে সে সর্বপ্রথম এই স্কাই ডাইভ করে 22 বছর বয়সে। এট দ্যাট টাইম, সেই সময় শি ওয়াজ এমপ্লয়েড অ্যাজ এ টেক্সটাইল ওয়ার্কার, সেই সময়টায় সে নিজেও একজন। আচ্ছা, এইখানে বলেছে শি ওয়াজ এমপ্লয়েড, সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারো? হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দিস? Passive sentence. Passive sentence. How can you understand? একটা বি ভার্ব আছে আর তারপরটা বি। রাইট, একটা বি ভার্ব আছে, একটা পাস্ট পার্টিসিপল আছে। যেখানেই আমরা দেখবো বি ভার্ব এবং পাস্ট পার্টিসিপল সেখানেই বুঝবো এটা প্যাসিভ। তো যখন এটা প্যাসিভ তার মানে সে চাকরি করেছিল না সে কর্মরত ছিল ওখানে,
মানে চাকরি দিয়েছিল নাকি তাকে দিয়েছিল? তাকে দিয়েছিল। নরমালি আমরা এমপ্লয় কথার অর্থ হচ্ছে নিয়োগ দেওয়া, এটা বুঝি, বা কর্ম দেওয়া। একজনকে যদি আমি চাকরি দেই সেক্ষেত্রে হবে এমপ্লয়ি। এখন আমি তো এমপ্লয় করিনি, আমাকে এমপ্লয় করা হয়েছে, বা এখানে ট্রেসকোভা নিজে তো এমপ্লয় করে নাই, তাকে এমপ্লয় করা হয়েছে, অর্থাৎ তাকে চাকরি দেওয়া হয়েছে, কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। এটা সে কর্মরত ছিল তখন। ইট ওয়াজ হার এক্সপার্টাইজ। আচ্ছা, এখন খেয়াল করো, হোয়াট টাইপ অফ পার্সন স্পিচ এক্সট্রা এক্সপার্টাইজ ইজ হিয়ার। এক্সপার্টাইজ কোন ধরনের পার্টস অফ স্পিচ, এন্ড হাউ ক্যান ইউ আইডেন্টিফাই ইট? অ্যাডজেক্টিভ। তোমরা কয়েকজনই বলেছে অ্যাডজেক্টিভ, আমি একমত হতে পারলাম না। এই পার্টস অফ স্পিচটা হচ্ছে নাউন। কিভাবে বুঝবো আমরা নাউন? আচ্ছা, এখন সব থেকে মনে রাখার বিষয় হচ্ছে পজেসিভের পরে যদি বসে সেটা নাউন হয়। এখানে হারের পরে একটাই শব্দ আছে এক্সপার্টাইজ, এটা কোন পার্টস অফ স্পিচ? অর্থ যাই হোক, এটা পরে হিসাব করব, আগে আমি দেখে চিনতে হবে। তো আমি যখন এখানে দেখেছি হার হচ্ছে একটা পজেসিভ ফর্ম, পজেসিভের পরে একটা শব্দ থাকলে ডেফিনেটলি সেটা নাউন হবে। পজেসিভের পরে নাউন ছাড়া অন্য কিছু বসে না, তাহলে এটা কি হবে এখন বলো? নাউন, রাইট। আমাদের অর্থ ছাড়াই আমরা দেখে যাবো, তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক কাজে লাগবে, যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। তো এখানে এক্সপার্টাইজ হচ্ছে নাউন, এই জন্য এটার অর্থটা আসছে দক্ষতা, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে এক্সপার্ট। এটা ছিল তার দক্ষতা ইন স্কাই ডাইভিং, অর্থাৎ এই স্কাই ডাইভিং এ তার দক্ষতা, দ্যাট লেড টু হার সিলেকশন এজ এ কসমোনট। কসমোনট মানে আমরা জানি মহাকাশচারী বা নভোচারী। মহাকাশচারী বা নভোচারী অর্থাৎ যারা মহাকাশে যায় তাদেরকে বলা হচ্ছে নভোচারী বা মহাকাশচারী। অ্যাস্ট্রোনট, কসমোনট সিমিলার জিনিস। তাহলে এই যে এক্সপার্টাইজ মানে তার দক্ষতা ছিল স্কাই ডাইভিং এর ক্ষেত্রে, সেই দক্ষতাই তাকে নিয়ে গিয়েছিল এই নভোচারী হিসেবে সিলেকশন হওয়ার ব্যাপারে। তা না হলে নরমালি একজন টেক্সটাইল ওয়ার্কার, তাকে কেন হচ্ছে সিলেক্ট করবে একজন নভোচারী হিসেবে? অবশ্যই তার দক্ষতার কারণে। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিয়ান, আমরা যদি বাংলায় বলি তাহলে আসবে জুরি গ্যাগারিয়ান, কিন্তু ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে এটা আসবে ইউরি গ্যাগারিয়ান। ইউরি গ্যাগারিয়ানের ফ্লাইটের পরে দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড এ উম্যান। সোভিয়েত ইউনিয়ন বর্তমানে যে রাশিয়া, এই রাশিয়ার সাবেক নাম কি ছিল? সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছিল টু সেন্ড আ উম্যান ইন স্পেস। আমি এখানে কিন্তু একটা লাইন স্কিপ করে গেছি। ইউরি গ্যাগারিয়ান কে, তার পরিচয়টা এখানে বলে দিয়েছে। ফার্স্ট হিউম্যান বিইং টু ট্রাভেল আউটার স্পেস ইন 1961। ইউরি গ্যাগারিয়ান হচ্ছে প্রথম মানব যে মহাকাশে অবতরণ করেছে বা মহাকাশ পরিভ্রমণ করেছে 1961 সালে। ইউরি গ্যাগারিয়ানকে মহাকাশের পাঠানোর পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ডিসাইড করেছিল যে তারা একজন নারীকেও মহাকাশে পাঠাবে। অন 16 ফেব্রুয়ারি 1962, 1962 সালের 16 ফেব্রুয়ারি প্রোলেটারিয়া শব্দটা আমরা জানি না, এটার কথার অর্থ হচ্ছে দরিদ্র। দরিদ্র বলে না নাকি? অর্থাৎ এখানে ধন সম্পদহীন হতদরিদ্র টাইপের যে মানুষগুলো থাকেন, আমরা পুয়ার বলি যেটাকে, তাদেরকে বলা হচ্ছে প্রোলেটারিয়া। প্রোলেটারিয়া মানে ওটা ইনভার্টেড কমার মধ্যে রাখছে, তাকে বিত্তহীন দরিদ্রতম ব্যক্তি হিসেবে কেন চিহ্নিত করতে চেয়েছে এভাবে জানি না। Proletariat কোন পার্সন স্পিচ হচ্ছে? এখানে অ্যাডজেক্টিভ হয়েছে, নাউনের আগে বসছে না, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। ভ্যালেন্টিনা ট্রেসকোভা একটা নাউন, তার আগে বসছে। বিত্তহীন ভ্যালেন্টিনা ট্রেসকোভা ওয়াজ সিলেক্টেড। বিত্তহীন বা দরিদ্র ভ্যালেন্টিনা ট্রেসকোভাকে সিলেক্ট করা হয়েছিল ফর দিস প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য, ফ্রম অ্যামং মোর দ্যান 400 অ্যাপ্লিকেন্টস, 400রও বেশি প্রার্থীর মধ্য থেকে। অ্যাপ্লিকেন্ট মানে তো আমরা জানি প্রার্থী। 400রও বেশি প্রার্থীর মধ্য থেকে ভ্যালেন্টিনা ট্রেসকোভাকে সিলেক্ট করা হয়েছিল। ট্রেসকোভা হ্যাড টু আন্ডারগো এ সিরিজ অফ ট্রেনিং। আন্ডারগো মানে আমরা জানি কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করা, সময়টাকে পাস করা বা কার্যাবলী পাস করার ক্ষেত্রে যে ধাপগুলো অনুসরণ করতে হয় বা যে কাজগুলো করতে হয় ওটাকে বলা হচ্ছে আন্ডারগো। ট্রেসকোভাকে কি করতে হয়েছিল? অনেকগুলো এ সিরিজ অফ ট্রেনিং, অর্থাৎ একগুচ্ছ ট্রেনিং এর মধ্য দিয়ে যেতে হয়েছিল। তাকে একগুচ্ছ ট্রেনিং সহ্য করতে হয়েছিল বা একগুচ্ছ ট্রেনিং এর অভিজ্ঞতা অর্জন করতে হয়েছিল বা একগুচ্ছ ট্রেনিং এর মধ্য দিয়ে যেতে হয়েছিল, যেভাবে বলো। দ্যাট ইনক্লুডেড, যার মধ্যে ছিল ওয়েটলেস ফ্লাইট। ওয়েটলেস ফ্লাইট বলতে কি বোঝানো হয় আমরা জানি? ওয়েটলেস ফ্লাইট বলতে যেটা বোঝানো হয়, মহাশূন্যের এমন একটা পর্যায়ে থাকে যেই পর্যায়ে যাওয়ার পর আর হচ্ছে অভিকর্ষজ ত্বরণ কাজ করে না।
অভিকর্ষ ত্বরণ যেই পর্যায়টাতে যাওয়ার পর রাইট অভিকর্ষ ত্বরণটা যে পর্যায়ে গিয়ে কাজ করে না, অর্থাৎ পৃথিবী আর আকর্ষণ করে না, সেই রকম পর্যায়ে গিয়ে যে ফ্লাইট করা, সেই ফ্লাইটটাকেই বলা হচ্ছে মূলত ওয়েটলেস ফ্লাইট। তাকে কি কি ট্রেনিং করতে হয়েছিল? যেসব ট্রেনিং গুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, ইনক্লুড মানে আমরা জানি কি অন্তর্ভুক্ত থাকা। ওয়েটলেস ফ্লাইট, আইসোলেশন টেস্ট। আইসোলেশন মানে তো আমরা জানি এই করোনা আসার পর আইসোলেশন শব্দটা আমাদের কাছে পরিচিত হয়ে গেছে। আইসোলেশন মানে কি বিচ্ছিন্ন, আলাদা, অর্থাৎ যদি সে বিচ্ছিন্ন হয়ে যায় একা থাকতে পারবে কিনা, সেটা আইসোলেশন টেস্ট। তারপরে বলা আছে, আচ্ছা এইখানেও দেখো দুটো শব্দ, একটা আইসোলেশন একটা টেস্ট, আমাদের দেখতে দুটোই মনে হচ্ছে না নাউন, কিন্তু তোমাকে যদি বলা হয় যে আইসোলেশন কোন পার্টস অফ স্পিচ, তখন কি বলবা? হেয়ার ইন দিস প্যাসেজ, এই প্যাসেজে আইসোলেশন হচ্ছে অ্যাডজেক্টিভ। মূলত এটাকে সরাসরি অ্যাডজেক্টিভ বলে না, এটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ দুটো নাউন যখন পাশাপাশি বসে তখন পরের নাউনটাকে বলে নাউন, পুরো আগের নাউনটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। দুটো নাউন পাশাপাশি বসলে পূর্বের নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং তাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। আমি একটু যদি উদাহরণ দেই, এখানে বলেছি মেসি ইজ এ ফুটবল প্লেয়ার। আমরা নরমালি জানি ফুটবল একটা নাউন, আবার প্লেয়ারও একটা নাউন, কিন্তু এখন দুটো নাউন যখন পাশাপাশি বসেছে তাইলে এখানে কোনটা নাউনের কাজ করেছে আর কোনটা নাউন অ্যাডজেক্টিভের কাজ করেছে? এইখানে ফুটবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, প্লেয়ার হচ্ছে নাউন। তাহলে তোমাকে যদি বলা হয় হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ হেয়ার ফুটবল ইজ, কোশ্চেনটা এভাবে হতে পারে যে এখানে ফুটবল কোন প্রকার পার্টস অফ স্পিচ, তুমি কি বলবা? অ্যাডজেক্টিভ। তোমার অপশনে নাউন অ্যাডজেক্টিভ যদি না থাকে তাহলে শুধু অ্যাডজেক্টিভ থাকলে ওটাই দিতে হবে। অপশনে মনে হয় না নাউন অ্যাডজেক্টিভ থাকবে, বলা থাকবে অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ বলে তাহলে তোমার ওইটার অ্যান্সার দাগাইতে হবে অ্যাডজেক্টিভ। কিন্তু নরমালি আমরা জানি ফুটবল একটা নাউন, ফুটবল নাউন হলেও এখানে ফুটবল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানেও কিন্তু সেম, এই প্যাসেজটাতে আমরা যে পেয়েছিলাম আইসোলেশন টেস্ট, এখানে আইসোলেশন মানে আমরা জানি বিচ্ছিন্নতা, আর টেস্ট মানে জানি পরীক্ষা। দুটোই নাউন, দুটো নাউন হলেও তখন আগেরটা অ্যাডজেক্টিভের কাজ করবে। এরপরে বলছে সেন্ট্রিফিউজ টেস্ট। ওই যে সেন্ট্রিফিউজ টেস্ট বলতে মূলত এটা কি তোমাদের ফিজিক্স এর মধ্যে আছে নাকি কোথাও? ওই যে কেন্দ্রাতিক বল কাজ করে, এই যে বিষয়গুলো, হ্যাঁ, তাহলে সেই কেন্দ্রাতিক বলের ওই বিষয়গুলো টেস্ট সম্পর্কেও থাকে। এরপরে বলছে রকেট থিওরি, রকেট হ্যাঁ, কেন্দ্রাতিক শক্তি পরীক্ষা। এরপরে বলা আছে রকেট থিওরি। রকেট থিওরি মানে হচ্ছে রকেট পরিচালনা সম্পর্কিত যে স্বাভাবিক যে জ্ঞানগুলো থাকে সেগুলো তাকে অর্জন করতে হয়েছে। স্পেস ক্রাফট ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, স্পেস ক্রাফট বলতে আমরা কি জানি তাহলে? মহাকাশ যান মানে যানবাহন, যেই যানবাহনে চড়ে মহাকাশে যাওয়া হয় বা মহাকাশ পরিভ্রমণ করা হয়, সেই যানবাহনগুলোকে বলা হচ্ছে স্পেস ক্রাফট, স্পেস ক্রাফট ইঞ্জিনিয়ারিং। তারপরে কি করতে হয়েছে? 120 প্যারাশুট জাম্পস, এবং 120 বার তাকে প্যারাশুট নিয়ে জাম্প করতে হয়েছে। পাইলট ট্রেনিং, এবং তাকে পাইলট ট্রেনিংও করতে হয়েছে। পাইলট ট্রেনিং করতে হয়েছে ইন MiG-15 UTI জেট ফ্লাইটার্স। এটা যদিও একটা ফ্লাইটের নাম, এই জন্য এটার মানে তো আর আমাদের বোঝার দরকার নেই। সেই ফ্লাইটে সে পাইলট ট্রেনিংও করেছে, অর্থাৎ সে যাতে বিমান পরিচালনাও করতে পারে সেই ট্রেনিংও তাকে গ্রহণ করতে হয়েছিল। তাহলে এতগুলো ট্রেনিং গ্রহণ করতে হয়েছিল শুধুমাত্র ওই প্রজেক্টে নিজেকে সে সিলেক্ট হয়েছে। সেই সিলেক্ট হওয়ার পর সে যে ওই প্রজেক্টটা পরিচালনা করবে তার কারণে। সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ স্পেসক্রাফট ভোস্টক 5, স্পেসক্রাফট আমরা আগেও লিখেছি মহাকাশযান। ভোস্টক 5 মহাকাশযানের নাম ছিল ভোস্টক 5। এটা 14 জুন 1963 সালে এটা লঞ্চ করেছে। লঞ্চ মানে কি? সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ স্পেসক্রাফট ভোস্টক 5 অন 14 জুন 1963, 1963 সালের 14 জুন ভোস্টক 5 এর সফল যাত্রার পর থেকে ট্রেসকোভা বিগান প্রিপারিং, এই যে দুটো ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইএনজি হয়, সেই হিসেবে প্রিপেয়ারের সাথে আইএনজি হয়েছে। ট্রেসকোভা প্রস্তুতি শুরু করে ফর হার ওন ফ্লাইট, তার নিজের ফ্লাইটের জন্য। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, 1963 সালের 16 জুন, অর্থাৎ 14 জুন করেছে ভোস্টক 5, আর ভোস্টক 6 নিয়ে জার্নি করবে কে? এই ট্রেসকোভা। 2 দিন পরে ট্রেসকোভা এন্ড হার ব্যাকআপ কসমোনট, কসমোনট ওই পাশেও পেয়েছিলাম নাকি? নভোচারী, তার সঙ্গী ব্যাকআপ। আচ্ছা, তাহলে ব্যাকআপ শব্দটার মানে হচ্ছে যে যদি কোনো সমস্যা হয় তাহলে তার পরিবর্তে ওই কাজটা অন্য কেউ যে সম্পাদন করবে তাকে বলে ব্যাকআপ। ওই যে প্লেয়ারের ক্ষেত্রেও একজন ব্যাকআপ প্লেয়ার রাখে, যে একজন অসুস্থ হয়ে গেলে আরেকজন খেলতে নামবে। ব্যাকআপের অল্টারনেটিভ মানে সহযোগী বলতে পারি আমরা এখানে। সহযোগী নভোচারী নাম ছিল কি? স্লোভিয়োভা। ওয়ার ড্রেসড ইন স্পেস স্যুট, তারা দুজনেই কি করে? তাদেরকে দুজনকেই মহাকাশের সেই পোশাক পরিধান করানো হয়েছে। এন্ড টেকেন টু দ্য স্পেস শাটল লঞ্চ প্যাড বাই এ বাস, এবং বাসে করে তাদেরকে স্পেস শাটল
ল্যান্সে নিয়ে যাওয়া হয়েছে। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেক, যোগাযোগ ব্যবস্থা বা লাইফ সাপোর্ট সবকিছু চেক করার পরে শি ওয়াজ সিলড ইন ভোস্টক 5। সিলড মানে আমরা কি জানি, আবদ্ধ করা। সিল করে দেয় না বলে সিলগালা করা, অর্থাৎ ওটা আটকে দিয়েছে। ইন ভোস্টক 6, ভোস্টক 6 এর মধ্যে তাদেরকে আবদ্ধ করে দেয়া হয়েছিল। ফিনিশিং এ 2 আওয়ার কাউন্টডাউন, 2 ঘন্টার প্রচেষ্টার পরে বা 2 ঘন্টার পরীক্ষা নিরীক্ষার পরে যাই বলি, ভোস্টক 6 লঞ্চড ফল্টলেসলি বলতে কি বুঝি আমরা? কাউন্টডাউন কোনটাকে বলে জানো তোমরা? আচ্ছা, একটু সিম্পলি বুঝাই কাউন্টডাউনটা। যখন সিনেমার শুটিং হয় তখন পরিচালক বলে 5 4 3 2 1 0 অ্যাকশন। তাহলে এই যে পেছন দিক থেকে গণনা করতে করতে 0 পর্যন্ত আসে, এটাকে বলে কাউন্টডাউন। তাদের কাউন্টডাউনটা ছিল 2 ঘন্টা। সেই 2 ঘন্টা কাউন্টডাউন শেষে তারা সফলভাবে ত্রুটিহীনভাবে তাদের যাত্রা শুরু করেছিল। অলদো ট্রেসকোভা এক্সপেরিয়েন্সড নৌসিয়া মানে কি? বমি ভাব বা অস্বস্তি। এন্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট, যদিও ট্রেসকোভার অভিজ্ঞতা হয়েছিল বমি ভাবের এন্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট, শারীরিক অস্বস্তি। ফর মাস অফ দ্য ফ্লাইটের অধিকাংশ সময়টাতে সে অরবিটেড দ্য আর্থ। অরবিট মানে কি আমরা জানি? প্রদক্ষিণ করা বা ঘূর্ণন করা। দ্য আর্থ 48 টাইমস, 48 বার সে পৃথিবীকে প্রদক্ষিণ করেছে। অ্যান্ড স্পেন্ট অলমোস্ট 3 ডেজ ইন স্পেস, এবং মহাকাশে সে প্রায় 3 দিন সময় কাটিয়েছে। উইথ এ সিঙ্গল ফ্লাইট, একটা মাত্র ফ্লাইটে শি লগড মোর ফ্লাইট টাইম দ্যান দ্য কম্বাইন্ড টাইমস অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনটস হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ডেট। এটার দ্বারা, এই লাইনটা দ্বারা বোঝানো হয়েছে এই যে ভ্যালেন্টিনা ট্রেসকোভার আগে যত নভোচারীকে মহাকাশে পাঠানো হয়েছিল, সবাই মিলে যতটুকু সময় মহাকাশে অতিক্রম করেছে বা কাটিয়েছে, তার থেকে বেশি সময় ট্রেসকোভা একাই কাটিয়েছে। ট্রেসকোভা অলসো মেইনটেইনড এ ফ্লাইট লগ এন্ড টুক ফটোগ্রাফস। লগ মানে আমরা জানি কি? থামানো। ফ্লাইটটাকে সে থামিয়েছিল বা স্টে করেছিল। এন্ড টুক ফটোগ্রাফস, ছবি গ্রহণ করেছিল। অফ দ্য হরিজন হুইচ ওয়ার লেটার ইউজড টু আইডেন্টিফাই অ্যারোসল লেয়ার। অ্যারোসল লেয়ার বলতে আমরা কি জানি আসলে, জানো? লেয়ার অর্থ স্থল, অ্যারোসল লেয়ার বলতে কি বোঝায়? ওই টাইপেরই, অনেকটা ওজোন স্তর টাইপের। পৃথিবীর চারপাশে যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাকে বলা হচ্ছে অ্যারোসল স্তর, ওজোন স্তরই বলা যেতে পারে। তাইলে হরিজন মানে তো এখানে অঞ্চল বোঝানো হচ্ছে, একেবারে ওই যে দু চোখ যেদিকে যায়, একেবারে দু চোখ পুরোটা দিগন্ত, রাইট। চোখে যত দূর দেখা যায় পুরোটাকে একসাথে হরিজন বলে না? দিগন্ত। উইদিন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের মধ্যের যে লেয়ার গুলো ছিল সেই লেয়ার গুলো আইডেন্টিফাই করার জন্য পরবর্তী সময়ে সেই ছবিগুলো কাজে লাগানো হয়েছিল। সে সেখান থেকে যে ছবিগুলো তুলেছিল। ভোস্টক 6 ওয়াজ দ্য ফাইনাল ভোস্টক ফ্লাইট, অর্থাৎ ভোস্টক সিরিজের সর্বশেষ ফ্লাইট ছিল ভোস্টক 6 and was launched 2 days after ভোস্টক 5। আর এই ভোস্টক 6টা লঞ্চ করেছে কবে? ভোস্টক 5 এর 2 দিন পরে, অর্থাৎ ভোস্টক 5 14 তারিখে আর এটা হচ্ছে 16 তারিখে। হুইচ ক্যারিড ভ্যালেরি বিকোপসি ইনটু এ সিমিলার অরবিট। আচ্ছা, ভোস্টক 5 এর মধ্যে কে ছিল তাহলে? ভ্যালেরি বিকোপসি, যেটা একই অরবিটালে ভ্রমণ করেছে। অরবিটাল তো আমরা বুঝি কক্ষপথ, একই কক্ষপথে ঘুরেছে ফর 5 ডেজ। অর্থাৎ ভ্যালেন্টিনা ট্রেসকোভা ছিল 3 দিন, আর এই ভোস্টক 5 এ যে ছিল ভ্যালেরি বিকোপসি সে ছিল 5 দিন। ল্যান্ডিং 3 আওয়ার্স আফটার ট্রেসকোভা, তাহলে ট্রেসকোভার 2 দিন আগে যাত্রা শুরু করেছে, তার 3 ঘন্টা পরে ল্যান্ড করেছে। ট্রেসকোভার থেকে আরো 2 দিন বেশি সময় সে কাটিয়েছে। দ্য টু ভেসেল মানে আমরা নরমালি জানি পাত্র, ভেসেল কথার আমরা জানি পাত্র, কিন্তু এখানে পাত্র বলতে এই দুইটার ওই মহাকাশ যানকে বোঝানো হয়েছে, ভোস্টক 5 এবং ভোস্টক 6। অ্যাপ্রোচড ইচ আদার উইদিন 5 কিলোমিটার্স অ্যাট অন পয়েন্ট, কোনো একটা পর্যায়ে গিয়ে এই দুইটা যানবাহন নিকটবর্তী দূরত্বে চলে এসেছিল 5 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ একটার থেকে আরেকটার দূরত্ব ছিল মাত্র 5 কিলোমিটার। আমাদের কাছে 5 কিলোমিটার অনেক দূরত্ব মনে হতে পারে, বাট মহাকাশে 5 কিলোমিটার মানে কোনো দূরত্বই না। একটা আরেকটার 5 কিলোমিটার অভিমুখে চলে এসেছিল। And from space, মহাকাশে থেকে ট্রেসকোভা কমিউনিকেটেড উইথ বিকোপসি and সোভিয়েত লিডার ক্রুশচেভের সাথে এবং বিকোপসির সাথে সে মহাকাশে বসেই রেডিওর মাধ্যমে যোগাযোগ করেছিল। রেডিও বলতে আমরা তো জানি বেতার। মাস লেটার, তার অনেক পরে 1977 সালে ট্রেসকোভা আর্নড এ ডক্টরেট ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম জুকোভস্কাই এয়ারফোর্স একাডেমি থেকে ভ্যালেন্টিনা ট্রেসকোভা ডক্টরেট ডিগ্রি অর্জন করেন ইঞ্জিনিয়ারিং এর উপর। আফটারওয়ার্ডস, তার পরবর্তীতে শি টার্ন টু পলিটিক্স, সে রাজনীতিতে গমন করেন, সে রাজনীতির দিকে
গমন করেন, অর্থাৎ সে রাজনীতিতে যোগ দেয়। ডিউরিং দ্য সোভিয়েত রেজিম, রেজিম মানে আমরা জানি কি শাসন, রেজিম মানে কি জানি শাসন, সোভিয়েত শাসনকালে, শাসন আমল বলতে পারি আমরা, শাসনকাল বা শাসন আমল। শি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার্স অফ সুপ্রিম সোভিয়েত, সুপ্রিম সোভিয়েতের সে একজন প্রেসিডিয়াম সদস্য হয়েছিল। নাও দিস লিভিং লেজেন্ড, এই ভদ্রমহিলা কিন্তু এখনো জীবিত রয়েছে। নাও বর্তমানে দিস লিভিং লেজেন্ড ইজ এ মেম্বার অফ লোয়ার হাউস অফ রাশিয়ান লেজিসলেচার, রাশিয়ান আইনসভার সে একজন নিম্ন কক্ষের সদস্য। আইনসভা অনেক দেশেই 2 কক্ষ বিশিষ্ট হয়, তাই না? তাহলে রাশিয়ার যে আইনসভা, সেই আইনসভার নিম্ন কক্ষের সদস্য হচ্ছে বর্তমানে এই জীবিত কিংবদন্তি। লেজেন্ড মানে কি কিংবদন্তি। On her 70th birthday, 70তম জন্মদিনে, when she was invited by Russian Prime Minister Vladimir Putin, তার 70তম জন্মদিনে যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে দাওয়াত করেছিল, she expressed her desire, সে তার প্রত্যাশাকে প্রকাশ করেছিল, to fly to Mars, মঙ্গল গ্রহ ভ্রমণ করার। অর্থাৎ সে চেয়েছিল মঙ্গল গ্রহ ভ্রমণ করে, ইভেন ইফ ফর এ অনওয়ে ট্রিপ, এমনকি যদি সেটা অনওয়ে ট্রিপ হয়। অনওয়ে ট্রিপ বুঝি আমরা একমুখী ভ্রমণ, মানে ওখানে যাবে আর ফেরত আসতে পারবে না, সেরকম হলেও সে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য প্রস্তুত। এই রকমের একটা ইচ্ছা সে প্রকাশ করেছে যখন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ইনভাইট করেছে তার 70তম জন্মদিনের সময়। প্যাসেজটা মোটামুটি ক্লিয়ার কিনা? হোয়াট ডু ইউ মিন বাই লিভিং লেজেন্ড? আচ্ছা, এখান থেকে আমরা একটু কমপ্লিট করি কয়েকটা টিক, সব করব না। লিভিং লেজেন্ড বলতে কি বুঝি আমরা আসলে? আচ্ছা, লিভিং লেজেন্ড বলতে অ্যান এক্সট্রিম ফেমাস লিভিং পারসন, রাইট। মার্স ডেনোটস, মার্স বলতে বোঝানো হয় কি আসলে? প্ল্যানেট। মার্স হচ্ছে একটা প্ল্যানেট। The word spacecraft, the word spacecraft stands for, spacecraft শব্দটা কি বোঝানো হয়? এয়ারক্রাফট না স্পেসশিপ? স্পেসক্রাফট এবং স্পেসশিপ এই দুইটা হচ্ছে সিমিলার। আর এয়ারক্রাফট যদি বলি সেটা আমাদের নরমাল হেলিকপ্টার যেটা, এটাও একটা এয়ারক্রাফটের মধ্যে পড়বে। এয়ারক্রাফট এবং মহাকাশযান এবং নরমালি যে বিমান, দুটো কি সেম হবে? আমরা যখন কোনো বিমানের কথা বলবো, একটা হেলিকপ্টার বা আমরা যে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করি, এটাও কিন্তু এয়ারক্রাফট। এখন এই এয়ারক্রাফট নিয়ে কি আমরা মহাকাশে যেতে পারবো? একটা প্লেন নিয়ে, এরোপ্লেন নিয়ে পারবো না। তাহলে নরমাল যেটা বিমান বলি আমরা, যেটাকে এয়ারক্রাফট বলতে সেই বিমানটাকে বোঝানো হয়। এয়ারক্রাফট রেফার্স টু বিমান, এটাকে যদি আমরা বাংলা বলি তাহলে এটা হয় বিমান। আর স্পেসশিপ মানে হচ্ছে মহাকাশযান। স্পেসশিপ এবং স্পেসক্রাফট দুটোই হচ্ছে মহাকাশ যান। তাহলে যেহেতু মহাকাশযান নিয়ে আমাদের কথা হচ্ছে, তাহলে এটার অ্যান্সার আসবে কি? স্পেসশিপ। হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডিসকমফোর্ট? আনইজিনেস, কারণ এটা যেহেতু নাউন, এটাও হয়ে গেছে নাউন। ডিসকমফোর্ট, আনইজিনেস। আর এখানে আনইভেন কথার অর্থ অসমতাল, আমি এখানে লিখে দিয়েছি, তোমাদের না জানা থাকলে তোমরা লিখে রাখতে পারো। হুইচ অন অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস? নিচের কোন তথ্যটা ভুল? ভ্যালেন্টিনা ওয়াজ এ টেক্সটাইল ওয়ার্কার বিফোর বিইং কসমোনট। দ্বিতীয়টায় বলছে ভ্যালেন্টিনাস একাডেমিক ক্যারিয়ার ওয়াজ স্মুথ। ভ্যালেন্টিনা ওয়াজ, এক নাম্বারটা তো ঠিক আছে। ভ্যালেন্টিনা কসমোনট হওয়ার আগে সে টেক্সটাইলে কাজ করতো না? এটা তো ঠিক আছে। ভ্যালেন্টিনার একাডেমিক ক্যারিয়ারটা কি স্মুথ ছিল? আসলে সে কি একাডেমিক পড়াশোনাই করতে পারেনি, তাহলে স্মুথ কিভাবে হবে? তাহলে এইটা আমাদের ভুল, এইটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আমি বাকিগুলো আর এখান থেকে করাচ্ছি না, আমরা ফ্লো চার্টে চলে যাই সরাসরি। রিড দ্য ফলোইং টেক্সট and make a flowchart showing the different stages of Valentina Tereshkova's life. ভ্যালেন্টিনার জীবনের বিভিন্ন স্টেজ বা পর্যায়টাকে তুলে ধরে একটা, ভ্যালেন্টিনার জীবনের বিভিন্ন স্টেজ বা পর্যায় তুলে ধরে একটা ফ্লোচার্ট তৈরি করো। তো এই ফ্লোচার্টটা তৈরি করতে গেলে সবার প্রথমে আমাদের একটা হেডিং দিতে হবে। আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম কিভাবে লিখতে হবে। প্রশ্ন থেকে এই ফ্লোচার্ট থেকে শুরু করে এই পুরো অংশটা নিয়ে নিবা। এই পুরো অংশটাকে নিয়ে এটাকে তুমি হেডিং বানিয়ে দিবা। এটাকে হেডিং দেওয়ার পর সামনে লিখে দেবা ইজ গিভেন বিলো অথবা বিলো, যেভাবে দাও। ফুল স্টপ দিলেও হয়, এখানে ফুল স্টপ দিয়ে দেই। এরপরে আমি এখানে আর বক্স তৈরি করতেছি না, তোমাদের তো বক্স তৈরি করা লাগবে। বক্স তৈরি করতে গেলে না অনেক টাইম লাগবে, এই জন্য আর বক্স তৈরি করতেছি না, আমি 1 2 3 দিয়ে লিখে যাই নাকি। প্রথমটায় বলছে বর্ন ইন 1937, 1937-এ জন্মগ্রহণ করেছে।
দ্বিতীয়টাতে আমরা কি লিখতে পারি? সে তার পড়ালেখা শুরু করেছিল কবে? বিজ্ঞান স্কুলে 1945 আচ্ছা, এখন এই বর্ণটা কোন পার্টস অফ কোন ভার্বের কোন ফর্মে আছে এটা দেখো আগে। এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, দ্যাট মিন্স আমরা পরের গুলাও পাস্ট পার্টিসিপল দিয়ে করি। তাহলে বিগান স্কুল ছিল না কি ছিল এখানে? স্যার বিজ্ঞান স্কুল in 1945 বিগান স্কুল 1945। এরপর সামনে কিন্তু ফুল স্টপ দেয়া যাবে না, এই যে এগুলো লিখে লিখে সামনে এরকম ফুল স্টপ দেবা, এটা দেয়া যাবে না, ফুল স্টপ কমা কিছুই দেয়া যাবে না এটার সামনে। এরপরে স্কুল left school in 1953 লেফট স্কুল ইন 1953 এটা লেখা যায়, রাইট। এরপরে 4 নম্বরে বিকেম কসমোনট এটা লেখা যায়। yes sir became parachuting from young age. এটা তো আসলে গুরুত্বপূর্ণ একটা স্টেজ না লাইফের, সে ওটার প্রতি আগ্রহী ছিল, আগ্রহী থাকলেও সেটা তো লাইফের কোনো গুরুত্বপূর্ণ স্টেজ না। এখানে আমরা গুরুত্বপূর্ণ স্টেজগুলো লিখি। সনটা মনে নাই কতজন? 1959 sir after space in 1960 এটা তো দেয়া যাবে না না So selected for Vostok 6 11 1962 16 February. ভোস্টক 5 বলবো না, আমরা এখানে বলে দেই আসলে অ্যাস্ট্রোনট হিসেবে সিলেক্টেড হয়েছে, সেটা দিলেই তো হয়ে যায়। নাম্বার 6 লাগবে, 5টা হয়েছে সবে মাত্র। out space in 1963 আউটার স্পেস ভ্রমণ করেছে 1963 সালে, এটা লেখা যাবে। এরপরে আমরা পলিটিক্সে যোগদান করছে সেটাও কিন্তু আমরা দিতে পারি, মানে তোমার যখন যেটা লাগবে। এখানে যদিও আমাদের হয়ে গেছে অলরেডি জয়েন্ট পলিটিক্স ইন। সন কত আছে বই সামনে থাকলে দেখে নাও, কত সালে জয়েন করেছে পলিটিক্সে? সন বলা নেই? না স্যার এখানে বলতেছে আচ্ছা, সন বলা না থাকলে আমরা ওটাই রেখে দেই, সমস্যা নাই। জয়েন্ট পলিটিক্সে যোগদান করছে, এটাও তার জীবনের একটা স্টেজ। সিরিয়ালি যাবা ধাপে ধাপে, কোনটার পরে কোনটা, সেই ধাপগুলো বজায় রাখবা, কোনটার পরে কোনটা ঘটেছে। 1977 1977। এরপরে জয়েন্ট পলিটিক্স, পরবর্তীতে আইনসভার সদস্য হয়েছে, সেটা তো লেখা যায়।